দর্শক বন্ধু, দাঁতের সমস্যায় জর্জরিত এমন বহু মানুষ আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক। তারা নিয়মিত আমাদেরকে বিভিন্ন প্রশ্ন লিখে পাঠাচ্ছেন। আমরা সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে একটি বিষয়কে আজকে তুলে ধরতে চলেছি। সেটা হচ্ছে দাঁতের আধুনিক চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে। অনেকে আমরা জানি যে দাঁতের বিভিন্ন চিরাচরিত পুরনো চিকিৎসা নিয়েছেন বা সেই চিকিৎসায় অভ্যস্ত, কিন্তু আমরা যখন বিভিন্ন সময় আজকে এআই এর যুগে যখন আমরা রোবোটিক চিকিৎসার কথা বলছি, মাইক্রো সার্জারির কথা বলছি, দাঁতের চিকিৎসার ক্ষেত্রে কি সেই সুযোগ বা বিকল্পগুলো রয়েছে? হ্যাঁ, অবশ্যই রয়েছে। আর সেই জন্যই আমাদের আজকের এই আলোচনা। দাঁতের চিকিৎসায় মাইক্রো সার্জারি একেবারে উন্নত আধুনিক চিকিৎসা বা সার্জারি, যেটা আপনার দাঁতের যেকোনো সমস্যার ক্ষেত্রে দারুণভাবে কার্যকরী হতে পারে। এই মাইক্রো সার্জারি কি, কোন কোন রোগে, দাঁতের কোন কোন সমস্যায় মাইক্রো সার্জারি প্রয়োজন হয় বা করতে পারেন, সেজন্য আপনাকে জানতে হবে সঠিক পদ্ধতি। এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, প্রফেসর হিমাদ্রি চক্রবর্তী। আমি স্যারের কাছে যাবো, অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। আশা করি আজকের পর্বে যেগুলো আলোচনা করব তাতে আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলি, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আজকে আমরা মাইক্রো সার্জারি ডিসকাস করবো, তুমি যেটা বলছি। একেবারে এখন দাঁতের চিকিৎসায় কিন্তু মাইক্রো সার্জারিটা আমাদের মাইক্রোভাস্কুলার সার্জারি ক্যান্সারের চিকিৎসায় ওর অফিসিয়াল রিজনে অনেকদিন ধরে ইউজ হচ্ছে। হতে পারে সেটা কম, এখন তো কলকাতায় অনেক বেশি হচ্ছে। কিন্তু দাঁতের ট্রিটমেন্টের ক্ষেত্রে ইটসেলফ, মুখের ভেতরে মাইক্রো সার্জিক্যাল প্রসিজিওর, মানে যেটা ম্যাগনিফিকেশন এবং ইলিমিনেশন বলছি একটু ইজিলি, সেটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে। কারণ ইন্ডিয়াতে এগুলো খুব একটা বেশি পাওয়া যেত না, এগুলো একটা এক্সপেন্সিভ ডিভাইস, যে লুপস বা মাইক্রোস্কোপস, আর লাইটগুলোও বেশ এক্সপেন্সিভ। কিন্তু এই জিনিসগুলো একটা ইউটিলিটিটা কিন্তু একদম নেক্সট লেভেল ডেন্টিস্ট্রির মতো। মানে কীরকম, তাতে যেটা হয় সেটা হচ্ছে যে যদি আমি ফিল্ডটাকে বড় করে দেখতে পারি এবং সেখানে আমার যে নর্মাল লাইট চেয়ার থেকে পড়ছে সেটা ছাড়াও অ্যাডিশনাল একটা লাইট পড়ে, তাহলে অনেক সময় মুখের এরকম জায়গা হয় না, মুখের ভেতরে চেয়ারের যে লাইট আছে সেই লাইটটা খুব একটা ভালো যায় না, আলো আধারি হয়, অনেকটা পেছনের দিকে আরও ছায়া পড়ে। সেক্ষেত্রে যদি এই ধরনের ম্যাগনিফিকেশন এবং ইলুমিনেশন হয়, তাতে আমরা জায়গাটা অনেক বড় করে দেখতে পারি এবং সেটা অনেকখানি বড় করে দেখা যায়। মানে বিভিন্ন রকম ভাবে ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ, ৫ গুণ, এমনকি ১০ গুণ, ১২ গুণ, ২৫ গুণ পর্যন্ত করে দেখা যায়। অতএব বিভিন্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে, এবং এই ট্রিটমেন্টটা কিন্তু এরকম নয় যে এটা কোনো একটা স্পেসিফিক ট্রিটমেন্টের ক্ষেত্রে ইউজ হয়। মাইক্রোস্কোপ মানে আমাদের ডেন্টাল প্রসিজারে সবচেয়ে বেশি ইউজ হয় শুধু মাইক্রোস্কোপ। আমি বলছি সেটা হচ্ছে এন্ডোডন্টিক্স বা রুট ক্যানাল ট্রিটমেন্টের ক্ষেত্রে, আরসিটির ক্ষেত্রে। কিন্তু অন্যান্য ম্যাগনিফিকেশন, মানে একটু লো ম্যাগনিফিকেশন, 3x, 4x, 5x রেস্টোরেটিভ, মানে একটা এমনি এক্সট্রাকশন থেকে শুরু করে একটা এন্ডোডন্টিক সার্জারি, রুট এন্ড সার্জারি, গাম সার্জারি, ইভেন নর্মাল স্কেলিং, রুট প্লেনিং এবং রেস্টোরেশন, মানে একটা ফিলিংয়ের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ম্যাগনিফিকেশন এবং ইলুমিনেশন, মানে এক্সট্রা লাইটের একটা ইম্পর্টেন্স আছে। এবং সেটা কিন্তু নর্মাল খালি চোখে ডেন্টিস্ট্রি এবং অ্যাডিশনাল লাইট নেই এরকম একটা ডেন্টিস্ট্রি থেকে অনেক উন্নত মানের, মানে একদম নেক্সট লেভেল। অতএব আমরা যে ধরনের সার্জারি এখন, মানে যে ধরনের প্রসিজার এখন সাধারণত করতাম, আমি ধরো লাস্ট ৩ বছর, ৩.৫ বছর ধরে সম্পূর্ণ মাইক্রোতে শিফট করে গেছি। খুব কম প্রসিজার আছে যেগুলো আমি মাইক্রো ছাড়া করি, কিন্তু তাতে আমি দেখেছি এতে কাজের আউটকাম কিন্তু আকাশ পাতাল পার্থক্য। মানে আমি শুধু চোখে দেখতে পাচ্ছি। মানে তোমাকে একটা এক্সাম্পল, ধরো তুমি একটা কোনো বেড়াতে গেছো, সেখানে একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আরেকটা দূরের পাহাড়ে একটা শহর দেখছো, সেটা খালি চোখে দিয়ে দেখলে আর একটা বাইনোকুলার বা দূরবীন দিয়ে দেখলে তো আকাশ পাতাল পার্থক্য, তুমি ডিটেল বুঝতে পারবে। তুমি এখান থেকে বুঝতে পারবে ওখানে বাড়ির অবয়বগুলো আছে, কিন্তু এখানে দেখলে হয়তো বাড়িগুলোর জানলাগুলো, দরজাগুলো, ইভেন ভালো যদি তোমার ম্যাগনিফিকেশন হয় সেক্ষেত্রে ঘরের জানলার পর্দা কী রং আছে, মানুষগুলো হাঁটাচলা করছে, এই ডিটেলটাও তুমি বুঝতে পারবে। সেরকমই আমি যদি মাইক্রোস্কোপ, যখন অরিজিনালি মাইক্রোস্কোপ তো সার্জিক্যাল পারপাসে ইউজ হতো না, অরিজিনালি মাইক্রোস্কোপ
প্যাথোলজিক্যাল বা অন্য কিছু দেখার জন্য, মানে আমি কোনো একটা টিস্যু বা কোনো একটা ব্যাকটেরিয়াকে দেখার জন্য প্রথম অ্যান্টন ভন লিউয়েনক বের করে। কিন্তু সেগুলো আস্তে আস্তে আমাদের অত ম্যাগনিফিকেশন না হলেও সাধারণ খালি চোখে যত দেখা যায় তার 2 গুণ থেকে 25 গুণ পর্যন্ত বিভিন্ন রকম ম্যাগনিফিকেশন আমরা দেখতে পারি। এবং এই মাইক্রোসার্জারিটার সুবিধা হচ্ছে যেরকম কাজটা যতটুকু এরিয়া করব তাতে পুরোপুরি কনসেন্ট্রেট করা যায়, তার ফলে কোলাটারাল ড্যামেজও কম হয়, আশেপাশের টিস্যুতে লেগে যাওয়ার পসিবিলিটি কম। সেকেন্ড হচ্ছে আমি জায়গাটা অনেক ভালো করে একদম পুঙ্খানুপুঙ্খ দেখতে পারি, এবং আমি যে কাজটা করছি সেটা এক্স্যাক্টলি কতটা ডিটেইলে হচ্ছে সেটা আমি দেখতে পারি। অতএব এটা একটা অ্যাডভান্টেজ। প্লাস যেহেতু এর মধ্যে বিল্ট ইন লাইট থাকে, এই লাইটটা খুব হাই পাওয়ার, মানে অ্যারাউন্ড 50,000 লাক্স থেকে 80,000 লাক্স, খুব হাই পাওয়ার লাইট ওইখানটা পড়ে, আমি ফিল্ডটা আরো আলোকিত অবস্থায় দিতে পারি। অতএব মাইক্রোসার্জারির যে প্রসিজিওর, বা এখন তো আমরা বলছি ম্যাগনিফিকেশন এডেড ডেন্টিস্ট্রি, ইলুমিনেশন এডেড ডেন্টিস্ট্রি, এই সবকটাগুলোই মাইক্রো প্রসিজিওর। এটা কিন্তু একটা অন্য স্পেকট্রাম, এটা নেক্সট লেভেল। মানে আমাদের চোখের ক্ষেত্রে আগে আই অপথ্যালমিক সার্জারি খালি চোখে করা হতো, এখন অধিকাংশ প্রসেস মাইক্রো হয়ে গেছে, সবাই বড় করে দেখে অপথ্যালমোলজিস্টরা কাজটা করছে, আমরাও ডেন্টিস্ট্রিতে এই কাজটা করি। এবং আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি যখন মাইক্রোস্কোপি প্রসিজার ইউজ করতাম না বা লুপ ইউজ করতাম না, সার্জিক্যাল লুপস বা লাইটস ইউজ করতাম না, সে সময়কার যে ডেন্টিস্ট্রি আমি করেছি আর আজকের ডেন্টিস্ট্রি, আমি যখন তুল্যমূল্য বিচার করি, সেটা কিন্তু কোয়ালিটি ওয়াইজ আকাশ পাতাল পার্থক্য। অতএব মাইক্রোসার্জারি প্রেজেন্টলি যে জায়গায় আছে, আমি এক্সপেক্ট করছি নেক্সট 2-3 বছরের মধ্যে ফিউচারে এটা অনেক বেশি গ্রো করবে, এবং এটাই ডেন্টিস্ট্রি ট্রেন্ড হিসেবে তৈরি হবে। আচ্ছা, এখানে স্যার একটা প্রশ্ন করি, অনেকে দাঁত বাঁচানোর জন্য রুট ক্যানেল করে থাকেন। এবার রুট ক্যানেল যদি কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কি মাইক্রোসার্জারি সেই দাঁত বাঁচাতে পারে? না, প্রথম কথা, যদি মাইক্রো প্রসিজিওরে করা হয় রুট ক্যানেল করার ক্ষেত্রে, সেটা একটা পরের ধাপ। পরের ধাপ মানে কি, আমি খালি চোখে যে ক্যানেলগুলো সূক্ষ্ম ক্যানেলগুলো দেখতে পাচ্ছি না, মাইক্রোস্কোপ দিয়ে বা লুপ দিয়ে দেখলে সেগুলি অনেক বড় করে দেখতে পাবো। অতএব রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সাফল্যের হার সেক্ষেত্রে অনেক বেশি বেড়ে যায়। আর যেটা বলছো রুট এন্ড সার্জারি, যদি এরকম হয় যে রুটের একদম মাথায় আমাকে একটা সার্জারি করতে হবে, আমি যে রুট এন্ড সার্জারিগুলো করি সেগুলো সব এইডেড আই করি, আনএডেড আই করি না, সবগুলো ম্যাগনিফিকেশন অ্যারাউন্ড 3.5 এক্সেও আমি প্রায় 3.5 থেকে 5 গুণ বড় করে, তাহলে জায়গাটা পরিষ্কার বোঝা যায়। এবং সেক্ষেত্রে আমার জায়গাটা পরিষ্কার করতে, ভিতরে যে টিস্যু খারাপ হয়ে গেছে সেগুলো ক্লিন করতেও সুবিধা হয়। এবং যেহেতু লাইটটা আছে ওইখানে ভিতরে, সাধারণ আমাদের ডেন্টাল চেয়ারের লাইট যায় না, পসিবল না। আমি দাঁতের একদম একটা ইন্ডে একটা ছোট্ট একটা হোল, মাইক্রো হোল, সেখানে যদি ভিতরে একটা পাওয়ারফুল লাইট না দিই, তাহলে তোমাকে একটা খুব এক্সাম্পল দিই, মানে তুমি দেখবে আগেকার দিন এক্সপেডিশনে, এখনো এক্সপেডিশনে হয় যে গুহাতে কোনো এক্সপেডিশন করলে কি সূর্যের আলোর উপর ডিপেন্ড করা যায়, তোমাকে একটা হেডলাইট লাগিয়ে যেতে হবে, অ্যাডিশনাল লাইট লাগে। এখানেও তাই, যখন আমি একটা ওই রকম জায়গা যেখানে আলো ঢোকেই না এরকম জায়গায় কাজ করি, সেখানে আমার কিন্তু এইডেড আই তার সঙ্গে ইলুমিনেশন দরকার হয়। আচ্ছা স্যার, এবার একটু আপনি বলুন যে সব রুট ক্যানেলই কি মাইক্রোসার্জারির দ্বারা করা সম্ভব? হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই। সব রুট ক্যানেল, আমি তোমাকে বলছি যে আমি তো নিজে এখন এন্ডো করি না, আমার কনসালটেন্টরা করে, কিন্তু সমস্ত প্রসিজিওর, অলমোস্ট সমস্ত প্রসিজিওর মাইক্রো সার্জিক্যাল প্রসিজিওর করা হয়। সবকটাই ম্যাগনিফিকেশন দিয়ে করা পসিবল। এবং আমি তো বলছি যে আমি এতগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে স্পেশালি, আচ্ছা, এই বিষয়ে আমার একটা কথা বলার আছে। অনেক পেশেন্ট আমার কাছে আসেন যে অলরেডি তারা মাড়ির রোগের জন্য, যেহেতু আমি পেরিওডন্টিস্ট, আমার কাছে অনেকে আসছেন যে আমি তো স্কেলিং করিয়ে এসেছি, হয়তো কারো কাছে করিয়েছেন, তারপরে সে কোনো কারণে হয়তো ট্রিটমেন্টটা ততটা রিলিফ পাননি, বা হয়তো আমার কাছে পেশেন্ট এসছে এই বলে যে পরের ধাপটা যেটা আছে, হয়তো পেরিওডন্টাল সার্জারি করতে হবে। সেক্ষেত্রে যিনি করেছেন তিনি হয়তো বলেছেন যে না, এটা আমি করি না, আপনি একজন পেরিওডন্টিস্টকে দেখান। তারা আমার কাছে এসছেন। আমি যখন এইডেড আই লাগাই, যখন আমি দেখি জায়গাটা, তখন আমি দেখতে পারি হয়তো একদম রিসেন্টলি 1 সপ্তাহ আগে স্কেলিং হয়েছে, সেখানে আমি দেখতে পারি যে টার্টাস রয়ে গেছে। কারণ যিনি করেছেন তার দোষ নয়, খালি চোখে আমরা কতটা দেখতে পারি। অতএব তিনি হয়তো খালি চোখে করেছেন জিনিসটা, ওই জায়গাগুলো ইনঅ্যাক্সেসিবল এরিয়াতে রয়ে গেছে, উনি বুঝতে পারেন। যখন আমি হাই পাওয়ারের লাইট দিয়ে এবং বড় করে জায়গাটা দেখছি, তখন আমি পরিষ্কার বুঝতে পারছি যে অ্যাডিশনাল জিনিস অনেক সময় আছে, আমাকে একটা এক্সট্রা সেশন দিয়ে সমস্তগুলো ক্লিন করে আবার সার্জারির আগে প্রিপেয়ার করতে হয়। আচ্ছা স্যার, এইটা তো দাঁতের সমস্যার কথা নিয়ে আলোচনা করছি, কিন্তু মাড়ির চিকিৎসার ক্ষেত্রে মাইক্রোসার্জারির কি ভূমিকা রয়েছে?
মাড়ির চিকিৎসার ক্ষেত্রে কিন্তু মাইক্রোসার্জারি মানে প্রচন্ড রকম ইম্পর্টেন্ট, কারণ মাড়ির চিকিৎসার দুটো ভাগ, একটা হলো ট্রিটমেন্ট, কোনো মাড়িতে ইনফ্লামেশন আছে, পেরিওডন্টাইটিস আছে, তার ট্রিটমেন্টের জন্য নন সার্জিক্যাল প্লাস সার্জিক্যাল, বলছি তো ক্লিন করা থেকে শুরু করে একদম বেসিক ক্লিনিং থেকে শুরু করে একদম অ্যাডভান্সড সার্জারি, বোন গ্রাফটিং সার্জারি, সফট টিস্যু সার্জারি পর্যন্ত, যেখানে আমাকে মাড়ি তৈরি করতে হবে, গ্রাফট নেওয়া, এই পুরোটাই মাইক্রোস্কোপিক প্রসিজার করা ভীষণ বড়। কারণ কোনো কোনো ক্ষেত্রে যেরকম গাম গ্রাফটিং বা এইগুলো যে মাড়ি নেমে চলে গেছে, এরকম ক্ষেত্রে কিন্তু মাইক্রোসার্জারি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সেখানে আমাদের সেলাই করার যে সুতোটা সেটা অনেক সময় 6-0 বা 7-0, যেটা খালি চোখে দেখা পসিবলই নয়, এতটাই সরু, এতটাই সূক্ষ্ম, 6-0 খালি চোখে দেখা পসিবল নয়। সেক্ষেত্রে লুপ বা মাইক্রোস্কোপ না লাগালে চোখে এবং হাই পাওয়ার লাইট না দিলে আমি যে সেলাই করবো সুতোটা আমি যে দেখতেই পাবো, এতটাই ছোট, 6-0 বা 7-0 সুতো। অতএব পেরিওডন্টাল ট্রিটমেন্টের ক্ষেত্রে বা মাড়ি ট্রিটমেন্টের ক্ষেত্রে কিন্তু মাইক্রোসার্জারি, ইভেন একটা বেসিক ক্লিনিং, স্কেলিং, রুট প্ল্যানিং, ফেজ 1 থেরাপি, এইখানেও মাইক্রোসার্জারি খুব ইম্পর্টেন্ট। তোকে বলছি যে আমি দেখেছি যে পেশেন্ট করে এসছেন, কিন্তু যখন আমি চোখে লুপ লাগাচ্ছি এবং লাইট লাগাচ্ছি, আমি দেখছি অনেক জায়গায় গ্রস ক্যালকুলেশন হয়ে গেছে। সেটা যিনি করেছেন, আমি করলে ওটাই হতো, কারণ আমি যেটা আমি দেখতেই পাবো না সেটাকে আমি পরিষ্কার করবো কি করে, ঠিক আছে? হোয়াট আইস ক্যানট সি, হাউ ক্যান আই ক্লিন দ্যাট? আমি যেটা চোখে দেখতে পাবো, এবার আমার চোখে একটা পাওয়ার আছে, আমি তো সেটা ভগবান প্রদত্ত, সেটা তো আমি ইচ্ছা করলে বাড়াতে পারবো না, সেক্ষেত্রে আমাকে হেল্প নিতে হবে। আমি যেমন কারো যদি পায়ে চোট লাগে, হাঁটতে পারছে না, তখন তো তাকে লাঠি নিতে হবে। সেরকমই আমি খালি চোখে দেখতে পাচ্ছি না, সেরকম ক্ষেত্রে তো আমার একটা ম্যাগনিফিকেশন লাগবে, আমাকে বড় করে দেখতে হবে, সেখানে জায়গাটা অন্ধকার, সেখানে আমার আলো লাগবে। এই মাইক্রোস্কোপিক ডিভাইসগুলো, লুপস, সার্জিক্যাল লুপস উইথ লাইট বা মাইক্রোস্কোপ উইথ লাইটস, বিল্ট ইন লাইটস, সেগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখন এখন এমন ডিভাইস বেরোচ্ছে, লুপস এবং মাইক্রোস্কোপের মধ্যে আমরা রিয়েলি যেটা করি সেটা দেখতেও পাই, প্লাস আমরা ওখান থেকে রেকর্ড করতে পারি, সব বাইরে বসে সার্জারি দেখাও যেতে পারে। প্লাস আমরা অনেক সময় হয় যে আমি অরিজিনাল ফিল্ডে চোখ না রেখে বড় স্ক্রিনে দেখেও সার্জিক্যাল প্রসিজার শেষ করতে পারি, কারণ আমি ডিরেক্টরের মধ্যে বিল্ট ইন ক্যামেরা আছে, সেখান থেকে আমি নিজে ব্রডকাস্ট দেখতে পারি। অতএব অনেক সুবিধা আছে। এখন আমরা এআই ডিজিটালের যুগে চলে এসেছি, অতএব এখনকার যে লুপসগুলো সেগুলো ভীষণ ভালো, যে তার ডিজিটাল আউটপুট নেওয়া যায়। অতএব সমস্ত দিক থেকে এটা কিন্তু সাধারণ খালি চোখে করা প্রসিজার থেকে অনেক অনেক গুণ ভালো। আচ্ছা স্যার, এবার তাহলে একটু যদি দর্শকদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা একটু আলোচনা করি, সেখানে অনেকেই জানতে চান যে দাঁতের চিকিৎসা মানেই হচ্ছে একটা ব্যথা যন্ত্রণা দেওয়ার একটা পদ্ধতি এবং তার সঙ্গে রক্তপাতের সম্ভাবনাও তো আছে দাঁত তোলা বা যে কোনো সার্জারির ক্ষেত্রে। মাইক্রো সার্জারির ক্ষেত্রে এই ব্যথা এবং রক্তপাতের সম্ভাবনাটাকে অনেকটা কমানো যায়? হ্যাঁ, অবশ্যই। কারণ আমি বারবার বলছি, মাইক্রো সার্জারিতে কি হয়, আমি খুব কম ছোট কেটে, যেহেতু আমি অনেকটা বড় দেখতে পাচ্ছি, কম ছোট কেটে আমি আর যে গোলটা অ্যাচিভ করতে চাইছি, যদি ছোট কেটে করা যায়, কিছু কিছু প্রসিজার আছে ওপেন করতে হবে। মানে তুমি খুব সিম্পল একটা এক্সাম্পল দেখো, ধরো আজ থেকে বেশ কিছু বছর আগে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, তখন ল্যাপারোস্কোপিক গলব্লাডার সার্জারি হতো। তখন ককার ইনসিশন দিয়ে পুরো পেটটা কেটে গলব্লাডার করতে হতো, তার যা মবিলিটি ছিল। আজকের দিনে মাত্র 3টে হোল করে সেখান দিয়ে ক্যামেরা ঢুকিয়ে করছি। অতএব যত আমরা এই ধরনের এইডেড প্রসিজিওর করবো, সেখানে ক্যামেরা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, তত আমার কাট ছোট হবে, তত আমার অ্যাক্সেসিবিলিটি ছোট হলেও আমি অনেক বড়, কারণ এতটুকু কাজ যেটা খালি চোখে দেখতে পাবো না, সেটা ম্যাগনিফিকেশন করে এবং লাইট দিয়ে সেটাকে আমি এত বড় দেখবো। অতএব আমার বড় কাটার দরকারই নেই। অতএব যে প্রসিজিওরে মাইক্রো কাট করে কাজটা করা সম্ভব, সেক্ষেত্রে মাইক্রো কাট করেই কাজটা করতে আমার সুবিধা। অতএব আমার অত বড় প্রসিজার দেওয়ার দরকার নেই, জিনিসটা অনেক অ্যাট্রোম্যাটিক, যার ফলে পোস্ট অপারেটিভ হিলিং এবং পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যথেষ্ট রকম কম। স্যার, এক্ষেত্রে আমরা যখন মাইক্রো সার্জারি নিয়ে আলোচনা করছি, অনেকের মনে হয়তো এই প্রশ্নটা আসছে যে তাহলে কি মাইক্রো সার্জারির কথা যখন এত আধুনিক একটা পদ্ধতি, তাহলে নিশ্চয়ই খরচটাও অনেক বেশি হবে? না না, খরচ বিশাল বেশি নয়। মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, নর্মাল সার্জারি যে প্রসিজার তার থেকে হয়তো 1.2 বা 1.3 টাইমস, এটা মনে হয় ডাবলও না, 1.2 1.3 টাইমস। কোনো কোনো ক্ষেত্রে আমি তো বলছি কিছু প্রসিজার আছে আমি আনএডেড করি না। মানে আমি আমার এখনকার প্রসিজারের মধ্যে 80 to 90% সব ম্যাগনিফাইড এবং ইলুমিনেটেড। তার খরচা কিন্তু সাধারণ প্রসিজার থেকে বেশি নয়, খুব বেশি নয়। আচ্ছা, তাহলে স্যার রোগী কি করে এটা বুঝবেন যে তার দাঁতের বা মাড়ির চিকিৎসায় কখন মাইক্রো সার্জারির প্রয়োজন? না, আমি তো বলছি অধিকাংশ ক্ষেত্রেই মাইক্রো সার্জারি করা উচিত। এবার
রোগী এসে বলতেই পারেন যে আমি প্রসিডিউরটা মাইক্রোতে করবো। এটা আপনি মাইক্রো করেন, ডাক্তারবাবু জিজ্ঞেস করতে পারেন যে আপনি মাইক্রো করেন, আমি প্রসিডিউরটা মাইক্রো সার্জারিতেই করবো। যদি আমরা এরকম দেখি যে কিছু কিছু ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু ওপেন সার্জারি করার ট্রেন্ডগুলো আস্তে আস্তে কমে গেছে। আমাদের ফিল্ডে যেহেতু এখনো আছে, সেই জন্য আমি এইটা তোমার সঙ্গে ডিসকাস করছি যে সেই জন্য একটা সময় আমি আশা করি আজ থেকে 3-4 বছর বাদে সব প্রসিডিউর মাইক্রোই হবে, সবাই মাইক্রো ইউজ করবে। এইটা একটা সন্ধিক্ষণ যেখানে কনভেনশনাল থেকে মাইক্রোতে শিফট করছি বলে আমি তোমার থ্রুতে সবাইকে জানানোর চেষ্টা করছি সব প্রসিডিউর অলমোস্ট মাইক্রোতে করা যায়। অতএব আমাদের সেক্ষেত্রে কিন্তু ম্যাগনিফাইড এবং ইলুমিনেটেড ডেন্টিস্ট্রিটাই ফিউচার। আমি আশা করি আজ থেকে 3-4-5 বছর বাদে সবাই এটা ব্ল্যাঙ্কেটলি ইউজ করবে। তখন এসে আপনি বলতে পারেন ডাক্তারবাবু আপনি কি এটা করেন, তখন সবাই ইউজ করবে। মানে তুমি একটা চিন্তা করে দেখো, যখন এই ক্যাটারাক্ট চোখে ছানির ক্ষেত্রে ফ্যাকো এমালসিফিকেশন বেরোলো, তার আগে SICS হতো, স্মল ইনসিশন কাট সার্জারি। তখন অনেকেই জিজ্ঞেস করতো আপনি কি করবেন, কনভেনশনাল করবেন না SICS করবেন না ফ্যাকো সার্জারি করবেন। এখন কিন্তু আর জিজ্ঞেস করেন, সবাই জানে যে ক্যাটারাক্ট মানেই ফ্যাকো সার্জারি হবে। অতএব এটা একটা নতুন ট্রেন্ড বলে তোমার থ্রুতে আমি দর্শকদের জানানোর চেষ্টা করছি। আমি আশা করি নেক্সট 4-5 বছরে সবাই করতে শুরু করবে। মানে আগে তো একটা চয়েস আমাদের বলতে হতো যে আপনি দাঁত রাখবেন না তুলে ফেলবেন। হ্যাঁ, যদি তুলে ফেলেন তাহলে তো চলেই গেল, যদি রাখতে চান তাহলে তো RCT করতে হবে। এখন প্রায় সবাই জেনে গেছেন RCT করতে হয়। অনেকে এসে বলে না না ডাক্তারবাবু তুলবেন না, RCT করে রাখার চেষ্টা করুন। ঠিক আছে, অতএব যে কোনো ট্রেন্ডই আস্তে আস্তে তো নর্মালাইজড হয়ে যায়। যেহেতু এই ট্রেন্ডটা সবে শুরু হয়েছে আর আমি করছি, শুধু তাই না, আমার সঙ্গে কলকাতা শহরেও আরও কিছু লোক করছেন, এবং আমি আশা করছি, বলছিলাম না লুপগুলো পাওয়া যাচ্ছিল না, পাওয়া যেত, এখন অনেকেই লুপ মাইক্রোস্কোপ অনেকে ইউজ করছেন। এর একটা লার্নিং কার্ভ আছে, আমি শিখতে হয়। আমি ইচ্ছা করলেই আজকে আমি ডাক্তার হিসেবেও চট করে করতে পারবো না। অতএব আমার নিজেকে ট্রেন করার একটা ব্যাপার আছে। আমি আশা করি নেক্সট 3-4 বছরে একটা অধিকাংশ সংখ্যক ডাক্তাররা এটা ব্যবহার করতে শুরু করবে। তখন তোমার এই ডিসকাশনটা করার প্রয়োজন হবে না। সবাই গিয়ে নিজেরাই বলবেন আপনি মাইক্রো করেন, তো ডাক্তারও বলবেন হ্যাঁ মাইক্রো। এইখানে একটা স্যার প্রশ্ন আসে যে অনেকে যখন একটা সার্জারির কথা আসে তখন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে, সেই রোগীকে নিয়ে ডাক্তারবাবু একটু বেশি সতর্ক থাকেন। তাহলে মাইক্রো সার্জারির ক্ষেত্রেও কি দাঁতের চিকিৎসায় ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগীদের নিয়ে একটু সতর্ক থাকতে হবে, নাকি তাদের ক্ষেত্রে এটা যথেষ্ট নিরাপদ? বারবার বলছি নিরাপদ তো বটে, কারণ মাইক্রো সার্জারির ক্ষেত্রে যেটা সুবিধা বা ম্যাগনিফিকেশন এবং ইলুমিনেশন এইডেড সার্জারির ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে আমরা ট্রমা অনেক কম করতে পারি, অনেক কম কাটা ছেঁড়া করে উই ক্যান অ্যাচিভ দ্য গোল। অতএব যেহেতু কম কাটা ছেঁড়া, সেজন্য রক্তপাতের সম্ভাবনা কম, হিলিং তাড়াতাড়ি হবে। অতএব যারা এই ধরনের সিস্টেমিক ডিসঅর্ডারে ভুগছেন, হাইপার টেনশন বা ডায়াবেটিস, তাদের জন্য তো অবশ্যই মাইক্রো সার্জারি নর্মাল সার্জারির থেকে বেশি সেফ। আচ্ছা, এবার একেবারে শেষ প্রান্তে একটা প্রশ্ন জানতে হবে স্যার এখানে, যে মাইক্রো সার্জারি করা সত্ত্বেও কোন ক্ষেত্রে বা কোন পরিস্থিতিতে দাঁত বাঁচানো সম্ভব হয় না? না, আমি তোমাকে বলছি, তুমি বোঝো, যেটা বলছি দাঁত বাঁচানো শুধু নয়, এরকম হতে পারে দাঁত তুলতে হবে, সেক্ষেত্রেও হয়তো একটা ভাঙা রুট পড়ে আছে, সেক্ষেত্রেও মাইক্রো সার্জারি ইম্পর্টেন্ট। খালি চোখে আগেকার দিনে এটা হতো, আমি কেন এরকম হতো যে দাঁতের গোড়া তুললে বেশি ইনফ্লামেশন হতো, মুখ ফুলে থাকতো, কারণটা হচ্ছে অর্ধেক সময় দাঁতের গোড়া দেখাই যেত না। তখন আমাদের ইনস্ট্রুমেন্ট না দেখে শুধু আইডিয়া করে অভিজ্ঞতার ভিত্তিতে কোথায় রুটটা থাকতে পারে ভেবে ইনস্ট্রুমেন্ট চালাতে হতো, যার ফলে কোলাটারাল ড্যামেজ বেশি হতো না। এখন তো আমরা পরিষ্কার দেখতে পারি যে রুটটা ওইখানে আছে, কারণ এটা আমরা অনেকটা বড় করে দেখছি এবং ভালো করে আলো যাচ্ছে। অতএব ওই প্রসিজিওরগুলো যেগুলো আগে আমাদের প্রায় এলো পাথারি ইনস্ট্রুমেন্ট চালাতো, সেগুলো অনেক প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট চালানো যায়। অতএব দাঁত যদি শুধু রাখার ব্যাপারে নয়, দাঁত তোলার ব্যাপারেও মাইক্রোসার্জিক্যাল প্রসিজিওর, যেটা বলছি যে মাইক্রোস্কোপিক এডেড বা ম্যাগনিফিকেশন এডেড, তার সঙ্গে ইলুমিনেশন এডেড, সেটা কয়েক ধাপ এগিয়ে আছে। আমি তো বলছি আজকে তোমার আমার এই ডিসকাশনটা করতে হচ্ছে, আমি শিওর আমাদের পরের জেনারেশন বা আমার কন্টেম্পোরারি জেনারেশন অ্যাডাপ্ট করবে। 3 বছর বাদে এই ডিসকাশনটা তোমার আমার করতে হবে না। আমি যদি একটা প্রসিডিউর তুমি আমি একটা ডিসকাশন করি, দর্শকরা লিখবে এটা মাইক্রোসার্জারি করে করা যায় না, সাধারণ ঘটনা। আজ থেকে 5 বছর আগে টেকনোক্রাটরা যখন AI নিয়ে কথা বলছিল কেউ জানতো না, এখন ঘরে ঘরে প্রত্যেকে AI সম্পর্কে জানে। অতএব যে কোনো একটা ট্রেন্ড যখন চালু হয়, আমরা ডাক্তাররা কী করি, আমরা তো একটা ট্রেন্ডকে ইন্ট্রোডিউস করে সেই ট্রেন্ডের প্রস অ্যান্ড কনস, ভালো খারাপ দিকটা বলার চেষ্টা করি, তারপর আস্তে আস্তে সবাই অ্যাডাপ্ট করে। ঠিক আছে, তুমি আমি তো ডিসকাশনে সেটাই করার চেষ্টা করছি যে জনগণকে জানানো যে এই প্রসিজিওরটা আমাদের কনভেনশনাল যে প্রসিজিওর এতদিন করা হচ্ছে তার থেকে কয়েক ধাপ এগিয়ে। অতএব আপনারা সেটাকে অ্যাডাপ্ট করার চেষ্টা করুন। তাতে আপনার আমাদের সার্জারি বা অন্যান্য প্রসিজিওর ক্ষেত্রে আমরা কী চাই, ট্রিটমেন্টে যেটা করবো সেটা রেজাল্টটা স্টেবল হবে এবং অনেক দিন স্টেবল থাকবে, পেশেন্ট ভালো থাকবে।
যেটা করলে পেশেন্ট ভালো থাকবেন সেই প্রসিডিউরই তো আমরা ডিসকাস করছি। অনেক ধন্যবাদ স্যারকে। আসলে দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন যে আধুনিক চিকিৎসায় দাঁত বাঁচানো কিংবা দাঁত তোলার ক্ষেত্রেও মাইক্রো সার্জারির ভূমিকা কতটা অপরিহার্য হয়ে উঠছে। স্যার যেমনটা বললেন, আগামী ২-৩ বছরের মধ্যে হয়তো দাঁতের বা মাড়ির সমস্ত চিকিৎসাতেই এই মাইক্রো সার্জারি এক প্রকার অপরিহার্য বা অনিবার্য হয়ে উঠবে। মাইক্রো সার্জারি সম্পর্কিত অন্য কিছু জানতে হলে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখুন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী কোনো পর্বে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দাঁতকে যত্নে রাখুন। ধন্যবাদ।